হ্যালো, গুড আফটারনুন স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমরা বাড়িতে সবাই খুব ভালোভাবে নিজেদের প্রস্তুতি নিচ্ছ। সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। আমি যেটা তোমাদের বারবার বলি, অন্যান্য বিভিন্ন বছরের মতো এই বছরটা অন্তত হেলায় ফেলায় না নিয়ে নিজেরা একটু সিরিয়াসলি নিতে হবে নিজেদেরকে, নিজেদের প্রস্তুতির জন্য। কারণ তোমরা জানো এই মাধ্যমিক পরীক্ষা যেটা হচ্ছে তোমাদের জীবনের প্রথম বোর্ড এক্সাম বলা হয়, তাই তো? অর্থাৎ যেটা ফার্স্ট টাইম তোমরা অন্য কোনো স্কুলে গিয়ে এবং একটা বড় পরীক্ষা বলা হয়, এবং এই পরীক্ষার রেজাল্টের ওপরে, নাম্বারের ওপর ভিত্তি করে তুমি তোমার ভবিষ্যৎ কোথায় কোন দিকে নিয়ে যাবে সেটা কিন্তু এখন থেকেই স্থির হয়ে যাবে, তাই না? ভুল বলছি না ঠিক বলছি? তোমরা কেউ কেউ বিভিন্ন কিছু ভেবে রেখেছো, তো সেটা অনেক সময় অনেক কিছু ভেবে থাকলে রেজাল্টে তার প্রতিফলন আনতে হবে। রেজাল্ট যদি আমাদের ভালো হয় তাহলে তুমি যেটা মন করছো, তুমি যেমন ভাবে তোমার লাইফটাকে বিলংস করতে চাইবে ইন ফিউচার, কেউ জেনারেল লাইন পড়তে পারে, কেউ ডাক্তারি পড়তে পারে, ইঞ্জিনিয়ারিং পড়তে পারে, বিভিন্ন রকম দিক রয়েছে। যাদের যেমন পছন্দ তারা সেটা তৈরি করবে, কিন্তু এই পরীক্ষার উপরে ভিত্তি করেই কিন্তু তোমার ভবিষ্যৎ জীবনটা কিন্তু এখান থেকে গড়ে উঠবে। সেই জন্যই বলছি যে অন্যান্য বছরের থেকে এই বছরটা একটু স্পেশালি তোমাদেরকে নিতে হবে। তোমরা আশা করি সবাই বাড়িতে খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, এটা আমি তোমাদের একটু মনে করিয়ে দিই, স্মরণ করিয়ে দিই প্রায় দিনই, যাতে তোমরা সিরিয়াসলি একটু পড়াশোনা করো। আজকে আমাদের যে অধ্যায় নিয়ে অংশ নিয়ে আমরা আলোচনা করব, তোমরা দশম শ্রেণীর পাঠ্যসূচিতে আমরা কন্টিনিউ করছিলাম দ্বিতীয় অধ্যায় প্রথম দিন আমরা জেনেছিলাম যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, তাই তো? বায়ুমণ্ডলের উপাদান জেনেছিলাম। উপাদানের মধ্যে আমরা প্রধানত জেনেছিলাম যে বায়ুমণ্ডল মূলত কোন কোন গ্যাস দ্বারা গঠিত হয়েছে। পরের ক্লাসে আমরা জেনে শুরু করেছিলাম বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, তাই তো? একটা উপাদানের তারতম্যের ভিত্তিতে, আর একটা কি ছিল বলো? উষ্ণতার তারতম্যের ভিত্তিতে। তোমরা আমাকে বলো, উপাদানের তারতম্যের ভিত্তিতে বা রাসায়নিক তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে কটি শ্রেণীতে বিভক্ত করা গেছিল বা বিভক্ত করা হয়েছে? উপাদানের বা রাসায়নিক তারতম্যের ভিত্তিতে আমরা বায়ুমণ্ডলকে দুটি ভাগে শ্রেণীবিভাগ করেছিলাম, তাই তো? ভেরি গুড। সেই ভাগগুলো কি কি কে বলতে পারবে আমাকে? একটা হচ্ছে সমমণ্ডল আর একটা হচ্ছে বিষম মণ্ডল, তাই তো? কেউ একটু আমাকে সমমণ্ডলের বিস্তার বলতে পারবে? হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বলো? ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার, অর্থাৎ 88 কিলোমিটার পর্যন্ত রয়েছে আমাদের সমমণ্ডল, বা ইংলিশে এটাকে বলা হয় হোমোস্ফিয়ার, তাই তো? কেন এটাকে সমমণ্ডল বলা হয় কে বলতে পারবে? বলো দেখি কেন সমমণ্ডল বলা হচ্ছে? হ্যাঁ, ঠিকই বলেছো, কারণ এখানে যে গ্যাস বা বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদানগুলো লক্ষ্য করা যায়, তাই তো, রাসায়নিক গঠনের সেরকম পরিবর্তন হয় না, প্রত্যেকের অনুপাত এখানে সমান থাকে, পরিমাণ সমান থাকে, তাই জন্য একে বলা হচ্ছে হোমোস্ফিয়ার। হেটারোস্ফিয়ার কে বলতে পারবে? হেটারোস্ফিয়ার হচ্ছে ঠিক তার উল্টোটা, অর্থাৎ এই যে হেটারোস্ফিয়ার যে স্তর, এই স্তরে যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো, এই উপাদানগুলো এখানে সমান অনুপাতে থাকে না, এক একটা স্তরে এক একটি গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়, তাই তো? মনে পড়ছে? সেই জন্য একে আমরা বলছি হেটারোস্ফিয়ার। আচ্ছা, বিস্তৃতি কত বলো তো? হ্যাঁ, সমমণ্ডল শেষ হবার পর, অর্থাৎ কত? 88 কিলোমিটার। 88 কিলোমিটার এর পর থেকে
যতদূর পর্যন্ত বায়ুমণ্ডলীয় স্তর লক্ষ্য করা যায়, অর্থাৎ 10,000 কিলোমিটার পর্যন্ত, সেই স্তর পর্যন্ত হেটেরোস্ফিয়ার লক্ষ্য করা যায়। হেটেরোস্ফিয়ারের পরে মূলত যেটা উষ্ণতার তারতম্যের ভিত্তিতে আমরা বায়ুমণ্ডলের কয়েকটি শ্রেণীবিভাগ করেছিলাম, তাই না? তো এই উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে মূলত কটি শ্রেণীতে বিভক্ত করা যায়, কে বলবে? 6টি শ্রেণীতে বিভক্ত করা যায়। আচ্ছা, এই 6টি শ্রেণীর নাম পরপর কে বলবে? 6টি যে বায়ুমণ্ডলের স্তরের নাম। প্রথমে হচ্ছে ট্রপোস্ফিয়ার, ভেরি গুড, তুমি বসো। আর একজন বলো। স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ারের পরে কি আছে? এক্সোস্ফিয়ার, লাস্ট হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, তাই তো? আচ্ছা, এইখানটাতে একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলবো। এই যে আমরা পূর্বের ক্লাসে যেহেতু 6টি স্তর আমরা একটা ক্লাসের মধ্যে আলোচনা করতে পারিনি, আমি তোমাদেরকে বলেছিলাম পরবর্তী ক্লাসে, অর্থাৎ আজকে, আমি যে 3টি স্তর বাকি থেকে গেছিল সেই 3টি স্তর আমি আজকে আলোচনা করব, তাই তো? আচ্ছা, এই যে 3টি স্তর আমরা পড়েছিলাম সেই সম্পর্কে কয়েকটা প্রশ্ন আমি তোমাদের একটু জিজ্ঞাসা করি। বলতো, এই 3টি স্তরের মধ্যে বা বায়ুমণ্ডলের কোন স্তরকে শীতলতম স্তর বলা হয়? কে বলতে পারবে? শীতলতম স্তর বলা হয় মেসোস্ফিয়ারকে। আচ্ছা, প্রতি 1 কিলোমিটার উচ্চতাতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়, একে কি বলে? স্বাভাবিক উষ্ণতা হ্রাস বলা হয়, তাই তো? আচ্ছা, এই স্বাভাবিক উষ্ণতার হ্রাস প্রথম কোন স্তরে লক্ষ্য করা যায়? ট্রপোস্ফিয়ার স্তরে লক্ষ্য করা যায়। বলতো, আমরা এই যে প্লেন চলাচল করতে দেখি, বিভিন্ন জেট প্লেন বা বিভিন্ন প্লেনগুলো যেগুলো চলে, কোন স্তরের মধ্য দিয়ে চলতে দেখা যায়? এগুলো মূলত স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে চলতে দেখা যায়, তাই তো? কেন স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে চলতে দেখা যায়, কে বলতে পারবে? কারণ স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জলীয় বাষ্প, মেঘ, ঝড় ঝঞ্ঝা বা বৃষ্টিপাত, কোন রকম আবহবিক যে কার্যাবলী, ঘটনাবলী, তাই তো, তার কোনো কিছুই এখানে লক্ষ্য করা যায় না। সেই জন্য এই স্তর একদম শান্ত অবস্থায় থাকে। তো শান্ত অবস্থায় থাকার জন্য এই স্তরকে শান্ত মণ্ডলও বলা হয়। আবার এই স্তর দিয়েই প্লেন যাতায়াত করতে দেখা যায়। আর ক্ষুব্ধমণ্ডল কোন স্তরকে বলা হয়? ক্ষুব্ধমণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ার স্তরকে। ভেরি গুড। আচ্ছা, স্ট্র্যাটোপজ কি, সেটা কে বলতে পারবে? হ্যাঁ, স্ট্র্যাটোপজ অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের পরের স্তরের নাম কি বলো? মেসোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী যে স্তরটি লক্ষ্য করা যায়, এবং এই স্তরে এই যে মধ্যবর্তী যে স্তর, যেখানে স্ট্র্যাটোস্ফিয়ারের সীমানা এসে শেষ হয়ে গেছে এবং এইখানটায় উষ্ণতার কোনো তারতম্য লক্ষ্য করা যায় না, সেই জন্য এই স্তরটাকে স্ট্র্যাটোপজ বলা হয়। এই স্ট্র্যাটোপজের বিস্তৃতি কত? প্রায় 5 কিলোমিটার পর্যন্ত, তাই তো? আচ্ছা, আর একটা জিনিস আমাকে বলো তো, যে ওজোন স্তর, ওজোন লেয়ার কোন লেয়ারে, কোন স্তরে দেখতে পাওয়া যায়? ট্রপোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়, স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে? এটা আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাই, তাই তো? আচ্ছা, আমি যে প্রথমে পূর্বের দিনে আমরা যে অংশগুলো আলোচনা করেছিলাম সেগুলো একটু আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, তার পাশাপাশি একটু আবার করেও বলে দিলাম, যাতে তারপর থেকে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। যেহেতু আমরা
6টি শ্রেণীবিভাগ ছিল, তো 6টি শ্রেণীবিভাগকে আমরা দুটি ভাগে আমরা বিভক্ত করে নিয়েছি। ঠিক আছে, দুটি ভাগে বিভক্ত করে নেওয়ার জন্য আমি তোমাদেরকে একটু সেটাকে মনে করিয়ে দিলাম। আজকে আমাদের যেটা আলোচনা করব, তোমরা জানোই আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করছিলাম পাঠ্যসূচি অনুসারে, আজকে তার দ্বিতীয় অংশ। ঠিক আছে, 4 নম্বর যে স্তরটির নাম ছিল, সেই স্তরটির নাম ছিল থার্মোস্ফিয়ার, তাই তো? দেখো, নামটার মধ্যেই আমরা একটা বুঝতে পারছি থার্মোস্ফিয়ার অর্থাৎ তাপের পরিমাণ বেশি হতে পারে, থার্মোস্ফিয়ার বলা হয়েছে। গ্রিক শব্দ থার্মো ইজিক্যাল টু তাপ, অর্থাৎ থার্মো শব্দের অর্থ হচ্ছে তাপ, আর স্ফিয়ার মানে হচ্ছে মন্ডল। তাহলে মেসোপজের অর্থাৎ মেসোস্ফিয়ার শেষ, মেসোপজের থার্মোস্ফিয়ারের ওপর বায়ুমণ্ডলের চতুর্থ যে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা অতি দ্রুত হারে বৃদ্ধি পায়, তাকে বলা হচ্ছে থার্মোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে বোঝা গেল থার্মোস্ফিয়ার কাকে আমরা বলছি। চতুর্থ স্তর মেসোপজের ঠিক ওপরে, এটাকে আমরা বলছি থার্মোস্ফিয়ার। আচ্ছা, এর বিস্তার কত রয়েছে? স্তরটি অর্থাৎ এই থার্মোস্ফিয়ার যে স্তর, এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত, আর মেসোপজ থেকে বিস্তার প্রায় 420 কিলোমিটার। ঠিক আছে, কারণ কি, এই হচ্ছে থার্মোস্ফিয়ার, এই যে, ঠিক আছে, এটাকে মাইলসে দেওয়া হয়েছে। তো এই থার্মোস্ফিয়ার যেটা বলছিলাম, কারণ মেসোপজ কত কিলোমিটার পর্যন্ত ছিল? দেখো, মেসোপজ ছিল কিন্তু 80 কিলোমিটার পর্যন্ত, কারণ 50 অব্দি স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে হচ্ছে 80 পর্যন্ত মেসোস্ফিয়ার। এখান থেকে তোমার 500 কিলোমিটার পর্যন্ত, পুরোটা একটা ছবির মধ্যে দেখানো হয়নি, 500 কিলোমিটার পর্যন্ত চলে গেছে আমাদের এই থার্মোস্ফিয়ার স্তরটি। ঠিক আছে, তাহলে এই থার্মোস্ফিয়ার যে স্তরটি আমরা আলোচনা করছি, এই স্তরে উষ্ণতা কত দেখা যায়, কত লক্ষ্য করা যায়? বলা হচ্ছে এই যে স্তর থার্মোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা অতি দ্রুত বৃদ্ধি পায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা প্রথমে পড়েছিলাম উষ্ণতা হ্রাস, আবার বৃদ্ধি, আবার হ্রাস, এবার আবার উষ্ণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে একটা কমছে বাড়ছে, এভাবে কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে, যেহেতু চতুর্থতম স্তর। তাহলে এই যে উষ্ণতা বেড়ে অতি দ্রুত হারে উষ্ণতা বেড়ে যাচ্ছে, অতি দ্রুত উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য এই যে থার্মোস্ফিয়ার স্তরে তাপমাত্রা গিয়ে পৌঁছাচ্ছে প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ বুঝতেই পারছো, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড মানে সেই অঞ্চলে বা সেই অংশের তাপমাত্রা ঠিক কতখানি। কারণ খুব আমাদের এখানে যেটা আমরা খেয়াল করতে পারি, 100 ডিগ্রি যে সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু তাপমাত্রা মানে জল ফুটন্ত বা গলে যায়, যেটা হয় তোমাদের লোহা গলতে তো আরো প্রচুর বেশি তাপমাত্রা যায়, মানে জল ফুটতে শুরু করে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো সেখানে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে। কারণ কি? কারণ সূর্যের যে রশ্মিগুলো রয়েছে, রঞ্জন রশ্মি, গামা রশ্মি এবং অতিবেগুনি রশ্মি, এই স্তরে কিন্তু শোষণ হচ্ছে। শোষণ হওয়ার জন্য কি হচ্ছে? শোষণ হওয়ার জন্য সূর্যের যে অতিরিক্ত তাপমাত্রা, এই স্তর শোষণ করার ফলে এখানকার তাপমাত্রা অতি দ্রুত হারে বেড়ে চলেছে। ঠিক আছে, তোমরা এই লাল লাইনটা সবাই দেখতে পাচ্ছ? ছবিটার মধ্যে লাল যে লাইনটা দেখতে পাচ্ছ সবাই? দেখো, লাল লাইনটা আমি একটু ভালোভাবে তোমাদেরকে বলে দিই। এখানে কিলোমিটার দেখানো হয়েছে, এইখানটায় দেখো টেম্পারেচার, উপরেরটা হচ্ছে তোমার
50°C অর্থাৎ সেলসিয়াস বা সেন্টিগ্রেডের দেখানো হচ্ছে, নিচেটা ফারেনহাইট। তো ফারেনহাইট তো আমরা এখানে খুব একটা মেজারমেন্ট করি না, আমরা সেলসিয়াস বা সেন্টিগ্রেডটাই মেজারমেন্ট করি। তো আমরা এইটাই নিয়ে একটু আলোচনা করব। সেটা কি দেখো, এই হচ্ছে 0 অর্থাৎ 0°C মানে তোমরা জানো 32°F। 0°C এখানটাতে দেওয়া হয়েছে। দেখো শুরুতে একটু দেখো, ট্রপোস্ফিয়ার যখন আমরা আলোচনা করেছিলাম, ট্রপোস্ফিয়ার স্তরে বায়ুমণ্ডলের সেই ট্রপোস্ফিয়ার যে স্তর, আমরা যে স্তরে বসবাস করি, এখানকার গড় উষ্ণতা হচ্ছে 20 থেকে 22°, 25°, এইখানে অবধি ছিল। এখান থেকে তাপমাত্রা বেড়ে গেল দেখো প্রায় 60-এর কাছাকাছি এই পর্যন্ত। কারণ তোমরা একটু খেয়াল করলে মনে পড়বে যে ট্রপোস্ফিয়ার স্তরের সর্বোচ্চ যে স্তর, সেই স্তরে তাপমাত্রা প্রায় -56°C কাছাকাছি ছিল। তাহলে দেখো এই যে 0°, এখানে -10, -20, -30, 40, 50, এটা -50°C, এটা -60°C। তাহলে এই পর্যন্ত কিন্তু উষ্ণতার রেখাটা আসলো, টেম্পারেচার লাইন যেটা, ঠিক আছে। আবার স্ট্র্যাটোস্ফিয়ার এবং এই ট্রপোস্ফিয়ারে কেন উষ্ণতা বৃদ্ধি পেয়েছিল? প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.4° হারে উষ্ণতা বৃদ্ধি পেয়েছিল, তাই তো, উষ্ণতা হ্রাস পেয়েছিল, মানে যত আমরা উচ্চতা বাড়ছি তত উষ্ণতা হ্রাস পেয়ে -56 চলে গেছিল। আবার স্ট্র্যাটোস্ফিয়ারে কি হলো, উষ্ণতা বেড়ে গেল। উষ্ণতা বেড়ে কত দূর গিয়ে পৌঁছালো? তাহলে -56 থেকে আমরা পড়েছিলাম, তোমাদের মনে আছে, প্রায় এটা ছিল 4° থেকে 6°-র আশেপাশে। দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে যখন আবার প্রতি কিলোমিটারে যখন উষ্ণতা বেড়ে গেল ধীরে ধীরে, তখন চলে গেল এই যে দেখো 10° কাছাকাছি, অর্থাৎ 4°, 5°, গড়পড়তা 4° আমরা বলতে পারি, ঠিক আছে। আবার মেসোস্ফিয়ারে সর্বোচ্চ সীমায় তাপমাত্রা কত ছিল মেসোস্ফিয়ারে? এখানে সর্বোচ্চ সীমায় তাপমাত্রা ছিল প্রায় -93°, অর্থাৎ 90°-র বেশি। মাইনাস কিন্তু দেখো এইটা এখানে মাইনাস দেখানো, তাহলে এই -60 ছিল, 70, 80, 90, সোজা করলে আমরা কতদূর দেখতে পাচ্ছি, -90°, অর্থাৎ 95, 94, 95° কাছাকাছি। 1-2° এদিক হতে পারে, তবে -93 যেটা আমরা বইতে আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা সঠিক মনে করব, ঠিক আছে। আজকে যখন আবার থার্মোস্ফিয়ার পড়ছি, কি বলছে, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সর্বোচ্চ সীমায় বেড়ে হচ্ছে 1200°C। তো এখানটাতে যেহেতু এর উচ্চতা 420, এখানে দেখানো হয়েছে কত, 140 পর্যন্ত। তো আমি যদি 420 অব্দি যাই, এখানে মাত্র দেখানো হয়েছে তোমার 50°C অব্দি। তাহলে আমি যদি 500 অব্দি যাই, এই রেখাটা কত চলে যাবে তোমরা বুঝতে পারছো, আন্দাজ করতে পারছো। তাহলে সেখানকার তাপমাত্রা গিয়ে পৌঁছাচ্ছে 1200°C, ঠিক আছে। এই টেম্পারেচার লাইনটা তোমাদের যখন বলবে বায়ুমণ্ডলের উষ্ণতার ভেদে বায়ুমণ্ডলের স্তরগুলি আলোচনা করো, তখন কিন্তু তোমাকে এই স্তরগুলো সম্পর্কে বিস্তারিত বলতে হবে। যেমন প্রশ্ন দেবে, শুধু যদি তোমাকে স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে আলোচনা করতে বলে 5 নাম্বার আসে, তখন কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার, বৈশিষ্ট্য সবকিছু বলতে হবে। এবং তখনও তোমাকে লেয়ার, যে বায়ুমণ্ডলের লেয়ারটি রয়েছে, সেই লেয়ার তোমাকে ছবি এঁকে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে। আবার যখন প্রত্যেকটা স্তর বলবে, তখনও তোমাকে কিন্তু এই লেয়ারটা দেখিয়ে প্রত্যেকটা স্তরের নাম কিন্তু তোমাকে সেখানে মেনশন করে দিতে হবে, এবং সেখানে প্রত্যেকটা স্তরের মেন যে এই স্তরটি সম্পর্কে মেন যে আলোচনা, তখন তোমাকে সেগুলোকে মেনশন করে দিতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রশ্নের সাথে ছবি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, যে এই ছবিগুলো নির্দিষ্টভাবে, এই ছবিগুলো কিন্তু প্রশ্নের সাথে তোমাদেরকে অ্যাটাচ করতে হবে, যাতে তোমরা ফুল মার্কসটা পেতে পারো, সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তোমরা যদি ছবি
সঠিকভাবে না দাও, মনে করো যে ছবিটা আমি দেব না, কিন্তু যে 5 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে, 3 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে, দেখবে ছবি যদি না দাও তোমাকে কিন্তু টিচার বা এক্সামিনার যিনি পরীক্ষা খাতা দেখবেন তিনি কিন্তু তোমাকে ফুল মার্কস দিতে চাইবেন না। সেই জন্যই বলছি প্রত্যেককে ছবি আঁকার অভ্যাসটা কিন্তু তৈরি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, অনেক কথা বলা হলো। এরপরে থার্মোস্ফিয়ারের দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে কি ঘনত্ব। কি ঘনত্ব? এখানে বায়ুর ঘনত্ব খুবই কম, কারণ এখানে বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদানগুলো, সেই উপাদানগুলো কিন্তু এই এত উপরের স্তরে অতিরিক্ত মাত্রায় দেখতে পাওয়া যায় না। তো দেখতে যদি না পাওয়া যায় তো স্বাভাবিকভাবে যেখানটায় উপাদান থাকবে না, ঘনত্ব স্বাভাবিকভাবে খুব কম থাকবে। এবং বায়ুমণ্ডলের মোট ভরের যা ভরের আছে মাত্র 200 ভাগের মাত্র 1 ভাগ এই স্তরটি লক্ষ্য করা যায়। ঠিক আছে? তো 200 ভাগের 1 ভাগ থাকা মানে এই স্তর অত্যন্ত হালকা স্তর, সেই জন্য ঘনত্ব স্তরে খুবই হালকা। উপাদান কি গ্যাস দ্বারা এই স্তরটি রয়েছে? স্তরটি মূলত আণবিক নাইট্রোজেন ও পারমাণবিক অক্সিজেন দ্বারা গঠিত হয়েছে। ঠিক আছে? যদি বলা যায় যে প্রধান উপাদানের নাম কি থার্মোস্ফিয়ার স্তরে, তাহলে আমাকে নাইট্রোজেন এবং আণবিক নাইট্রোজেন এবং পারমাণবিক অক্সিজেন এই কথাগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে উল্লেখ করতে হবে। ঠিক আছে? এর পরবর্তী বৈশিষ্ট্য কি আছে? আরো পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরকে থার্মোস্ফিয়ার ছাড়াও আমরা এটাকে আয়োনোস্ফিয়ারও বলতে পারি। কেন আয়োনোস্ফিয়ার বলবো? কারণ এইখানে এই স্তরে এই যে থার্মোস্ফিয়ার যে স্তর যেটা আমরা আলোচনা করছি, এই থার্মোস্ফিয়ার স্তরে বায়ু সর্বদা আয়নিত অবস্থায় থাকে, সেই জন্য একে আয়োনোস্ফিয়ার স্তর বলা হয়। ঠিক আছে? বেতার তরঙ্গ প্রতিফলন খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে এই থার্মোস্ফিয়ার স্তর যে স্তরে আমরা আলোচনা করছি, এই থার্মোস্ফিয়ারের গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকায়, তাহলে আয়নিত অবস্থায় যখনই থাকছে তখন কি করছে, ভূপৃষ্ঠ থেকে যে বেতার তরঙ্গ রয়েছে, বেতার তরঙ্গ কি করে, এই তরঙ্গগুলি এই স্তর ভেদ করতে পারে না। ঠিক আছে? সব আয়নিত অবস্থায় ভেদ করতে আর পারছে না, না করার জন্য কি হচ্ছে, সেই স্তর থেকে আবার প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসছে। তার জন্য আমরা রেডিও চলাচল, রেডিও শুনতে পাই, যে রেডিও যে মেগাহার্টজ বলি, সেই রেডিও কিন্তু আমরা সেই জন্যই চালাতে পারি। ঠিক আছে? দেখো ছবিটা একটু খেয়াল করলে বুঝতে পারবে, এই যে ছবিটা দেখো রেডিও ওয়েভ দেখানো হয়েছে, পিঙ্ক রঙের রেডিও ওয়েভ দেখানো হয়েছে। এরকম ট্রান্সমিটার রয়েছে একটা নির্দিষ্ট, আমাদের ভূপৃষ্ঠে বসানো রয়েছে বিভিন্ন অ্যান্টেনা ট্রান্সমিটার। এই ট্রান্সমিটার কি করলো, যেহেতু আয়নিত অবস্থা রয়েছে, এইটা হচ্ছে তোমার থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ারের শেষ ধাপ, তো এই অবধি গিয়ে সেটা আর যেতে পারছে না, এখানটায় গেল, এসে আবার ফিরে আসলো পৃথিবীতে প্রতিফলিত হয়ে, তারপরে আমরা এই রেডিও রিসিভার দিয়ে তারপরে আমরা রেডিও শুনতে পাচ্ছি। দেখবে তোমরা এখনকার দিনে তোমরা যারা আছো তোমরা হয়তো রেডিও কতটা চালিয়েছো আমি জানি না, আমরা যখন তোমাদের বয়সী ছিলাম তখন তো এই এত ফোনের এত প্রচলন হয়নি। এফএম রেডিওটাই কিন্তু তখন আমাদের কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, গান শোনা হতো সেটাতেই। একটা অ্যান্টেনা থাকতো, সেই অ্যান্টেনা, এবং অনেক সময় অ্যান্টেনা ভেঙে গেলে তার দেওয়া হতো, এবং সব জায়গায় কিন্তু সমানভাবে সিগন্যাল রিসিভ করতো না। এখন যেমন তোমরা মোবাইল ফোনে রিসিভ সিগন্যাল নেই, নেটওয়ার্ক নেই, এরকম বলছি আমরা, তখন আমরা এফএম একটা গান চালাচ্ছি, ঝিরঝির করে গ্যাঁ গ্যাঁ করে একটা আওয়াজ হতো, তো কি করতাম, অ্যান্টেনাটাকে একটু বাইরের দিকে বার করে দিতাম, সোজা করে দিতাম, বেঁকিয়ে দিতাম, তখন সিগন্যালটা রিসিভ করতো, তখন সঠিকভাবে গানটা শুনতে পেতাম আমরা। এইভাবেই রেডিও রিসিভ হচ্ছে। আবার দেখো মোবাইল ফোনের যেটা, সেটা রিসিভ হচ্ছে কিন্তু এর পরবর্তী স্তর, যেটা হচ্ছে এক্সোস্ফিয়ার, যেখানটায় রয়েছে আমাদের স্যাটেলাইট,
কৃত্রিম স্যাটেলাইট যেখানটা রয়েছে, এটা আমরা পরে আরো ডিটেলস আমি বলছি। ঠিক আছে, এই হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলন। 6 নম্বর কি রয়েছে, মেরুজ্যোতি। এটা আরো একটি ইন্টারেস্টিং পার্ট। দেখো তোমরা ছবিটা দেখো, মেরু বৃত্তের কাছাকাছি অঞ্চলে এই স্তর থেকে রাতের অন্ধকার আকাশে এক উজ্জ্বল আলোর বিচ্ছুরণ ঘটে। ঠিক আছে, একে সুমেরুতে সুমেরু প্রভা, নামটা কিন্তু গুলিয়ে ফেলবে না, সুমেরুতে সুমেরু প্রভা, ইংলিশে যেটাকে বলা হচ্ছে অরোরা বোরিয়ালিস। ঠিক আছে, এইটা দেখো, এই ছবিটা হচ্ছে অরোরা বোরিয়ালিস। অরোরা বোরিয়ালিস কোথায় দেখা যায়? অরোরা বোরিয়ালিস নর্দার্ন হেমিস্ফিয়ার, অর্থাৎ উত্তরে সুমেরুতে। আর অরোরা অস্ট্রিয়ালিস সাউদার্ন হেমিস্ফিয়ার, দক্ষিণে। এটা হচ্ছে অরোরা অস্ট্রিয়ালিস। তো কুমেরু দেখা যায়, কুমেরু প্রভা। তাহলে এই 6টি বৈশিষ্ট্য, থার্মোস্ফিয়ারের এই 6টি বৈশিষ্ট্য যেটা তোমাদেরকে বললাম, সেটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। কি কি বৈশিষ্ট্য বললাম? 1 নম্বর উষ্ণতা, তাই তো। 2 নম্বর কি? ঘনত্ব। 3 নম্বর উপাদান। 4 নম্বর আয়নমণ্ডল। 5 বেতার তরঙ্গ প্রতিফলন। 6 মেরুজ্যোতি। ভেরি গুড, মনে থাকবে সবার? আচ্ছা, এই অরোরা অস্ট্রিয়ালিস আর অরোরা বোরিয়ালিস, দেখো অরোরা বোরিয়ালিস উত্তর প্রান্তে দেখতে পাচ্ছি নীল রঙের, এইটা হচ্ছে। আর অরোরা অস্ট্রিয়ালিস একটু পিঙ্ক লাল টাইপের, একটু অন্যরকম কালার, সেটা এইটা দক্ষিণ প্রান্তে। তো এই থার্মোস্ফিয়ারে মেরু প্রভা বা এই যে মেরু জ্যোতি কেন দেখতে পাওয়া যায়? কেন দেখতে পাওয়া যায় বলছে, একটা না, এটা তোমরা এতদিনে ভূগোল পড়তে পড়তে জেনেছো যে সুমেরু পৃথিবীর একদম উত্তর প্রান্ত আর একদম দক্ষিণ প্রান্তে কিন্তু একটানা 6 মাস দিন, একটানা 6 মাস রাত থাকে। যদি উত্তর প্রান্তে রাত থাকে তাহলে দক্ষিণ প্রান্তে সেই সময় দিন হবে, আবার দক্ষিণ প্রান্তে যে সময় দিন হবে উত্তর প্রান্তে রাত হবে, উল্টোটা হবে। তো কি হয়, একটানা 6 মাস রাতের অন্ধকার আকাশে কি হয়, মেরুবৃত্ত সংলগ্ন যে অঞ্চল রয়েছে অনেকটা উঁচুতে এক অদ্ভুত উজ্জ্বল এবং সদা চঞ্চল আলোর ঝর্ণা সৃষ্টি হয়। ঠিক আছে, সুমেরু অঞ্চলে সুমেরু জ্যোতি এবং কুমেরু অঞ্চলে কুমেরু জ্যোতি বলা হচ্ছে। তো কোন কোন রশ্মির জন্য এটা হয়? এটা হচ্ছে সূর্য থেকে আগত অতি ক্ষুদ্র তরঙ্গ, এই যে অতিবেগুনি রশ্মি আমরা বলছি, তার মধ্যে রঞ্জন রশ্মি, আলফা রশ্মি, বিটা, গামা, এই যে বিভিন্ন রশ্মির সঙ্গে যেগুলো আসছে তার সাথে কি হয়, বায়ুর নাইট্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেন, এই যে 3টি গ্যাস। ঠিক আছে, তাহলে বায়ুমণ্ডলে এই গ্যাসগুলো আমরা জানি রয়েছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। এই গ্যাসগুলো কি হচ্ছে, গ্যাসগুলোর সঙ্গে সূর্যের বিভিন্ন রশ্মির সঙ্গে সংঘর্ষে পরমাণু ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এবং যখনই ভেঙে যাচ্ছে তখন শক্তিশালী প্রোটন এবং ইলেকট্রন কণার সৃষ্টি হচ্ছে। এই উত্তেজিত পরমাণু থেকে কি হচ্ছে, স্বাভাবিক নিয়মে নিয়ন ল্যাম্পের মতো, নিয়ন নিয়ন আলো আমরা দেখবে এই কালী পুজো আসছে, দেখবে নিয়ন বিভিন্ন কালারের লাইট দেখতে পাই, ল্যাম্পের মতো এক প্রকার আলোক রশ্মি বিচ্ছুরিত হয়। তো যখন কণাগুলো যখন ভেঙে গেল তখন কি হচ্ছে, ওই কণাগুলো থেকে আলো বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, হওয়ার জন্য সেখানে মেরুজ্যোতি সৃষ্টি হয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আরো একবার বলে দেবো। আচ্ছা, এই যে সুমেরু অঞ্চল এবং কুমেরু অঞ্চল, এই যে অঞ্চলগুলোতে যখন একটানা 6 মাস দিন এবং 6 মাস রাত থাকে, তো তখন কি হয়, সূর্য থেকে যে রশ্মিগুলো আসছে, কি কি রশ্মি রয়েছে, রঞ্জন, আলফা, বিটা, গামা এবং অতিবেগুনি রশ্মি, এইগুলো তো আসছে। এর সাথে কি হচ্ছে, বায়ুমণ্ডলীয় উপস্থিত থাকা নাইট্রোজেন, সব থেকে বেশি পরিমাণে যে গ্যাস, অক্সিজেন এবং হাইড্রোজেন, গ্যাসগুলি কি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষ হওয়ার জন্য কি হচ্ছে, তাহলে যে কোনো জিনিস যখন সংঘর্ষ হয় পরমাণুগুলো ভেঙে যাচ্ছে। আমি যদি দুটো পাথরকে জোরে, বা একটা ছোট পাথর একটা বড় পাথর যদি জোরে আমি ভাঙি, তাহলে কি হয়, সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তাহলে এক্ষেত্রেও সেই পরমাণুগুলো ভেঙে যাচ্ছে।
ভেঙে গিয়ে কি করছে, যে প্রোটন এবং ইলেকট্রন কণা সৃষ্টি হচ্ছে। এগুলোই স্বাভাবিক নিয়মে কি হচ্ছে, নিয়ন ল্যাম্পের মতো আলো বিচ্ছুরিত হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি মেরু জ্যোতি। ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। উত্তর প্রান্তে অর্থাৎ উত্তর গোলার্ধে যখন হবে সেটাকে আমরা বলবো সুমেরু প্রভা, অরোরা বোরিয়ালিস ইংলিশে নাম হবে। সেটা হবে নীল রঙের, এরকম এই যে কোথায় গেল, এই যে এরকম নীল রঙের হবে। আর দক্ষিণ প্রান্তে যখন হবে এই যে লাল টাইপের, লালচে কালার এরকম হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে যেটা রয়েছে এক্সোস্ফিয়ার। দেখো এক্সোস্ফিয়ার, দেখো আমি আগের অবধি বলেছিলাম প্রায় 500 কিলোমিটার অঞ্চল পর্যন্ত আমরা এই আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার দেখতে পাই। তারপর দেখো তারপরে কিন্তু এক্সোস্ফিয়ার শুরু হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এক্সোস্ফিয়ার কি, বায়ুমণ্ডলের বাইরের দিকের যে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতাও বৃদ্ধি পায় তাকে এক্সোস্ফিয়ার বলা হচ্ছে। দেখো তখন কিন্তু আর এই উষ্ণতার যে রেখাটা তখন কিন্তু পরিবর্তন হচ্ছে না। দেখো এটা যেহেতু উষ্ণতা বৃদ্ধি পেয়ে চলেছে, তো এটা কিন্তু একটানা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এক্সোস্ফিয়ার স্তরটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডলের সর্বাধিক উষ্ণতম স্তর। ঠিক আছে, সর্বাধিক উষ্ণতম স্তরের নাম হচ্ছে বায়ুমণ্ডলের স্তরটি। স্তরটির বিস্তার কতটা, স্তরটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 750 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ 500 থেকে 750 পর্যন্ত গেলে কতটা হয়, 250 কিলোমিটার। এই 250 কিলোমিটার পর্যন্তই কিন্তু এক্সোস্ফিয়ারের বিস্তৃতি লক্ষ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা, এই যে এক্সোস্ফিয়ার স্তর, এই এক্সোস্ফিয়ার স্তরকেই কৃত্রিম উপগ্রহের কক্ষপথ বলা হয়। অর্থাৎ কৃত্রিম উপগ্রহের কক্ষপথ, পৃথিবীর উপগ্রহ কটি, একটি, চাঁদ। তাহলে আমরা পৃথিবী থেকে যে স্যাটেলাইট গুলো মহাকাশে উৎক্ষেপণ করি বিভিন্ন প্রয়োজনে, সেটা ইন্টারনেট সঙ্গত কারণে হতে পারে, বা টিভির জন্য হতে পারে, মোবাইল ফোনের জন্য হতে পারে। ঠিক আছে, এই কৃত্রিম উপগ্রহ কিন্তু গুলি থেকে সিগন্যাল কিন্তু আমরা পাই। তো এই কক্ষপথকে, এই এক্সোস্ফিয়ার স্তরে কিন্তু এই কৃত্রিম উপগ্রহগুলোকে ঘুরে বেড়াতে, অর্থাৎ এই স্তরেই তারা ঘোরে। ঠিক আছে, এবার রয়েছে বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য রয়েছে, উষ্ণতা, প্রথমেই উষ্ণতা। থার্মোস্ফিয়ার স্তরে উষ্ণতা কত ছিল, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার স্তরে উষ্ণতা কত, 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। কিভাবে হচ্ছে, যেহেতু উষ্ণতা, উচ্চতা আরো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, 250 কিলোমিটার পর্যন্ত যখন উচ্চতা বেড়ে গেল, তখন দেখো 1200 ডিগ্রি থেকে বেড়ে উচ্চতা চলে গেল কত, 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা বুঝতে পারছো কিভাবে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এবং 1600 ডিগ্রি হওয়ার জন্যই এই স্তরটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। ঠিক আছে, দ্বিতীয় বৈশিষ্ট্য কি, উপাদান। এই এক্সোস্ফিয়ার যে স্তর, এই স্তরে হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত রয়েছে। তাই জন্য এই স্তরটি খুব পাতলা এবং হালকা। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন হতে পারে, এটি বায়ুমণ্ডলের উষ্ণতম, তাহলে কোনটি বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর, এর বিস্তার কতটা হতে পারে, সর্বোচ্চ সীমায় উষ্ণতা কত হতে পারে, এই স্তর কোন কোন গ্যাস দ্বারা এখানটায় আবৃত রয়েছে বা গঠিত হয়েছে, সেটা এখানটায় লক্ষ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই অবধি বোঝা গেল। এরপরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার, সব থেকে লাস্ট যে স্তরটি, সেই স্তরটির নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। অর্থাৎ তোমরা নামটি শুনলেই বুঝতে পারছো, ম্যাগনেট অর্থাৎ চৌম্বক ক্ষেত্র। এই স্তরেই কিন্তু পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটা এখান থেকে আমরা লক্ষ্য করতে পারি।
তাহলে বায়ুমণ্ডলের সর্বোচ্চ যে স্তরে চৌম্বক ক্ষেত্র রয়েছে তাকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। যে অংশে পার্থিব চৌম্বক ক্ষেত্র থেমে যায় তাকে ম্যাগনেটোপজ বলা হচ্ছে। এই হচ্ছে দেখো পৃথিবীকে দেখানো হয়েছে, যখন আমরা অনেক দূর থেকে দেখছি পৃথিবীকে এখানে দেখানো হয়েছে ম্যাগনেটোপজ, অর্থাৎ এর বাইরে কিন্তু আর চৌম্বক ক্ষেত্রের আবরণ লক্ষ্য করা যায় না। ঠিক আছে, বিস্তার কতটা? তাহলে এক্সোস্ফিয়ার কত দূর ছিল? এক্সোস্ফিয়ার ছিল 750 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, তো এই 750 কিলোমিটার থেকে সর্বাধিক 10,000 কিলোমিটার পর্যন্ত যে স্তর লক্ষ্য করা যায় তাকে বলা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, এবং এটি বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর। এরপরে বায়ুমণ্ডলের আর কোনো স্তর লক্ষ্য করা যায় না। ঠিক আছে, কি বৈশিষ্ট্য রয়েছে? বিভিন্ন গ্যাসের ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত একটি চৌম্বক ক্ষেত্র যেটা বায়ুমণ্ডলকে বেষ্টন করে রয়েছে। দেখো এই যে ম্যাগনেটোস্ফিয়ার, এই যে চৌম্বক ক্ষেত্রটা, এটা কিন্তু বায়ুমণ্ডলকে এরকম ভাবে সুন্দরভাবে বেষ্টন করে রয়েছে। এই হচ্ছে পৃথিবী। ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চলে 3000 কিলোমিটার এবং 16,000 কিলোমিটার উচ্চতায় ইলেকট্রন ও প্রোটন আয়নগুলি কি করে? বলয় আকারে এখানে অবস্থান করে দুটি ঘন বলয়যুক্ত ম্যাগনেটোপজ সৃষ্টি হয়েছে। এই ম্যাগনেটোপজকে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়। এই যে ম্যাগনেটোপজ যেটা থেমে যাচ্ছে, যার এই যে এই অবধি, এর বাইরে কিন্তু আর তোমার চৌম্বক ক্ষেত্র লক্ষ্য করা যাচ্ছে না, যেখানে থেমে যাচ্ছে ম্যাগনেটোপজ, এটাকে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়। এই যে অর্থাৎ এখানটা এই স্তর পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে দক্ষিণ দিক, সাউথ পোল, সাউথ ম্যাগনেটিক পোল। এটা হচ্ছে নর্থ ম্যাগনেটিক পোল। ঠিক আছে, এই অবধি বোঝা গেল? আচ্ছা, এর পরে আর একটি অংশ রয়েছে, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার যে স্তর। এই থার্মোস্ফিয়ার স্তরে অতি দ্রুত উষ্ণতা বৃদ্ধির কারণ কি? দেখো থার্মোস্ফিয়ার স্তরে যেমন মেরুজ্যোতি লক্ষ্য করা গেছিল, তখন এই থার্মোস্ফিয়ার স্তরে উষ্ণতা কেন অতি দ্রুত বৃদ্ধি পায় সেটাও কিন্তু এই স্তরে হয়। তো আমরা যখন পড়লাম যে যেহেতু এই থার্মোস্ফিয়ার স্তরেই সূর্যের রশ্মিগুলো অতিবেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি, এক্স রে বিভিন্ন রশ্মিগুলো রয়েছে, রশ্মিগুলোকে এখানটায় শোষণ করছে। তো এটা আমি ডিটেলস আরেকবার দেখিয়েছি যে থার্মোস্ফিয়ার আণবিক ও পারমাণবিক নাইট্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত। উপাদান পড়েছিলাম, মনে আছে? উপাদানে অক্সিজেন আর নাইট্রোজেন ছিল। গঠিত হওয়ায় সূর্যের রঞ্জন, গামা এবং অতিবেগুনি রশ্মি শোষণ করছে। শোষণ করার জন্য এর উষ্ণতা খুব দ্রুত হারে বেড়ে যায়। আর কি হয়েছে? সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গের যে রশ্মিগুলো ছিল, সেই রশ্মি নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের পরমাণু ভেঙে ইলেকট্রন কণা সৃষ্টি করার সময় কি করছে? যখন কণাগুলো ভেঙে যাচ্ছে, ভেঙে গেলে কি একটা তাপ নির্গত হচ্ছে সেখান থেকে সংঘর্ষের ফলে, তার ফলেও কিন্তু থার্মোস্ফিয়ারে উষ্ণতা বেড়ে যাচ্ছে। এছাড়াও তো উষ্ণতা বৃদ্ধির কারণ রয়েছে যে প্রতি কিলোমিটার উচ্চতাতে উষ্ণতা সেখানটাতে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই বিভিন্ন কারণগুলির জন্য থার্মোস্ফিয়ারের উষ্ণতা বেড়ে যাচ্ছে। তো এই অবধি সবার কাছে ধারণাটা পরিষ্কার হয়েছে। আজকে আমরা আলোচনা করলাম থার্মোস্ফিয়ার, তার অপর নাম কি? আয়োনোস্ফিয়ার, তাই তো? তারপরে পড়লাম এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের পরে আমরা পড়লাম সর্বশেষ স্তর, যার নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ারে যেখানে সর্বোচ্চ এই বায়ুমণ্ডলকে সমগ্রভাবে একটা চৌম্বক ক্ষেত্র দ্বারা আবৃত করে রেখেছে, তাই না? এবং যে অবধি চৌম্বক ক্ষেত্র রয়েছে সেটাকে আমরা বলছি ম্যাগনেটোপজ, এবং এটাকে একত্রে ভ্যান অ্যালেন
বিকিরণ বলয় বলা হচ্ছে, তাই তো? আচ্ছা, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে বা পড়ার সময় তোমাদের সাহায্য করবে, যেই প্রশ্নগুলো ধরে ধরে তোমরা আলোচনাটা নিজেরা করবে, টেক্সট বইটা পড়বে, ঠিক আছে? সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে দিয়েছি, তোমরা এখান থেকে প্রশ্নগুলোকে একটু নোট ডাউন করে দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো। পরবর্তী কোনো ক্লাসে আবার আমাদের দেখা হবে এর পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণে সবাইকে ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবে, বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবে, টেক্সট বইটা পড়বে। সবাইকে থ্যাংক ইউ।